রাজধানীর গাবতলী গরুর হাট দখলে ছাত্রদল নেতা খাস আদায়ের নামে পৃষ্ঠপোষকতার অভিযোগ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ক্ষুব্ধ দরদাতারা। আমাদেরকে না দিয়া এখন ডিপার্টমেন্ট কালেকশন কথা বলে বহিরাগত লোকদের টাকা উঠে গেছে। আইন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টানাপোড়েনে দক্ষিণের মেয়রের শপথ, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখাবে সরকার, আশা ইশরাক হোসেনের। গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের উপর হামলা, কয়েকজন আটক, হামলার প্রতিবাদে রাজধানীতে মিছিল, সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম। বাগেরহাট শহরের হরিখানায় ড্রেন নির্মাণে ব্যাপক দুর্নীতি, ক্ষুব্ধ স্থানীয়রা কিছুই জানেন না পৌরসভার নির্বাহী প্রকৌশলী। আর যেখানে আমরা পানিতে ডুবে থাকি এখানে আমাদের আর ড্রেন হচ্ছে না, এই মাথার কাজ কাটে ওই মাথায় নিয়ে গেছে। বাড়ি না দিয়ে লোকাল বাড়ি দিয়ে কাজ সেরে যাচ্ছে। শুষ্ক মৌসুমে ময়লার ভাগার, বর্ষার জলাবদ্ধতায় গলার কাঁটা, ভরাট দখলে বিলীন হওয়ার পথে মৌলভীবাজারের বরাক নদী। দালালের খপ্পরে পড়ে ইতালি বদলে যান রাশিয়ায়, ইউক্রেন যুদ্ধে গিয়ে হারালেন প্রাণ, পরিবারের শোকের মাতম। এবং বিল তুলে কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার, ময়মনসিংহের আকুয়া মরলপাড়া বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে পাঠিয়ে দেন ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। রাজধানীর গাবতলী গরুর হাট দখল করেছেন সোহেল নামে ছাত্র দলের এক নেতা। দেশ টিভির অনুসন্ধান বলছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দরপত্রে পঞ্চম হয়েও বিএনপি নেতা এস.এ. সিদ্দিক সাজুর হয়ে হাটটি দখলে নিয়েছেন তিনি। নীতিমালা ভঙ্গ করে খাস আদায়ের নামে এমন দখলকেই পৃষ্ঠপোষকতা করছে খোদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দরদাতারা। এম এ আজমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সানোয়ার হোসেন। দলবল নিয়ে গাবতলী গরুর হাট দখলে নিয়েছে সোহেল রহমান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার সত্যতা অনুসন্ধানে গাবতলী গরুর হাটে দেশ টিভি টিম। হাসিল ঘরে হাসিল তুলছে এরা কারা জানতে চাইলে নিজেরাই জানান, ইজারাদার নেই, তারা নিয়ন্ত্রণে নিয়েছেন গরুর হাট। যারা যে নিবে সে বলতে পারবে, আমরা তো একবার কিছু বলতে পারবো না। নিয়ন্ত্রণের নামে দখলের নেতৃত্বে উঠে আসে বিএনপি নেতা সোহেল রহমানের নাম। আমাদের এখানে হাটে টোটাল 12-13 জন আছে, তো সবার একজন লিডার থাকে না, দেখা গেছে আপনার ক্যাপ্টেন হিসেবে আর কি। আর কি ক্যাপ্টেনটা কে? এক ভাই আছে, বড় ভাই আছে সোহেল ভাই। উনি কে? মানে উনি জব করতেছে এখানে এখন, উনি তো পার ডে হিসেবে। এবার সোহেলের মুখোমুখি হতে চাই আমরা। অফিস কক্ষে ঢুকতেই দেশ টিভির ক্যামেরা দেখে সটকে পড়েন সোহেল। দীর্ঘ অপেক্ষার পর ছাগলের হাটে পাওয়া যায় তাকে। তবে তার দাবি খাস আদায় করছে সিটি কর্পোরেশন, তারা দিনমজুর হিসেবে কাজ করছেন। আপনার ভিতর বসা ছিলেন না? ছিলাম, আমরা তো ডেইলি বেসিস। তবে হাটের ব্যবসায়ী পাইকাররা বলছেন, সিটি কর্পোরেশনের দোহাই দিয়ে দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস.এ. সিদ্দিক সাজুর হয়ে হাট দখলে নিয়েছে সোহেল। সিটি কর্পোরেশনে এখন চালায় না। 14 তারিখ 15 তারিখ থেকে মনে হয় অন্য হানিফ সাহেব শুনছিলাম, হানিফ সাহেব, তারপরে ওই যে সাজু সাহেব, ওনারা এটা নিয়ে মারামারি ধরাধরি হইতেছে। ওরা কি হইতেছে আল্লাহ জানে। মানে মারামারি ধরাধরি মানে সরকার ওদিকে বেতাল হইতেছে। ঝামেলা হয়েছিল বড়, এখানে মারামারি হয়েছিল না? এমনি তো কোনো গ্যাঞ্জাম না, কিন্তু আইসা বিএমপি আলাদা নিয়েছিল। আর দেশ টিভির অনুসন্ধান বলছে, নিজেকে দিনমজুর হিসেবে দাবি করা সোহেল রহমান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস.এ. সিদ্দিক সাজুর একান্ত কর্মী তিনি। সিদ্দিক গাবতলী গরুর হাটের দরপত্রে অংশ নিয়ে পঞ্চম হয়েছেন, অথচ দরপত্রে প্রথম হয়েও হাটে ঢুকতে পারছে না আরাত মোটর। দ্বিতীয় অবস্থা আসি যে কি হয়, এটা কি করে, কারণ আমরা যেহেতু সর্বোচ্চ করদাতা, সর্বোচ্চ আমরা হাইট বিটার, আমাদেরকে দেওয়ার কথা, আমাদেরকে না দেওয়া এখন ডিপার্টমেন্ট কালেকশন কথা বলে বহিরাগত লোকদের টাকা উঠে গেছে। দেশ টিভির হাতে আসা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একাধিক নথিপত্র বলছে, আরাত মোটর সর্বোচ্চ দরদাতা, তাকে হাটের ইজারা বুঝিয়ে দিতে সুপারিশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দরপত্র মূল্যায়ন কমিটি। তাহলে কেন সর্বোচ্চ দরদাতাকে রেখে দরদাতা হিসেবে পঞ্চম হওয়া ব্যক্তিকে
বেছে নিল সিটি কর্পোরেশন। প্রশ্ন ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। আপনি কি আমাদের ক্যাশে এর বাইরে সিটি কর্পোরেশনের লোকের বাইরে কাউকে দেখেছেন? হ্যাঁ, আপনাদের টোল যে ইজারার যে ঘর, হ্যাঁ, সে ঘরের মধ্যে ঘরটাও সে দখলে রেখেছে, এমনকি আমরা সেইভাবেও দেখেছি। আমি দেখতেছি এটা হওয়ার কথা না। যদি হয়ে থাকে আমরা এর ব্যবস্থা নেব। এটা আমরা খাস কালেকশন করছি নিজেরা, এখানে অন্য কারো আসার সুযোগ নাই। মেজর প্রায়োরিটি হচ্ছে সরকারের রাজস্ব বেড়েছে কিনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লাভের দোহাই দিয়ে খাস আদায়ের দাবি করলেও হাট ইজারার নীতিমালা বলছে হাট সর্বোচ্চ দরদাতাকেই দিতে হবে। 3 বার দরপত্র আহ্বান করেও যদি সর্বোচ্চ দর সরকারি মূল্যের চেয়ে কম হয় তাহলে সিটি কর্পোরেশন নিজেরা খাস আদায় করতে পারবে। তবে দরপত্রে অংশ নেয়া আরাত মোটর সরকারি মূল্যের থেকেও 7,63,20,700 টাকা দর বেশি দিতে চেয়েছে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আইন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টানাপোড়েনেই ঝুলে আছে সদ্য ঘোষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনের শপথ। উচ্চ আদালতের রায় এবং নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও ক্ষমতা হস্তান্তরে সরকারের একটি মহল সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন ইশরাক হোসেন। দেশ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে খুব শিগগিরই শপথের বিষয়টি চূড়ান্ত করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদিক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে নূর তাপস সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ ভোট কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক হোসেন। দীর্ঘ আইনি লড়াই চালিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর নিজের পক্ষে রায় পান তিনি। 27 এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপরেও সরকারের একটি মহল ক্ষমতা হস্তান্তর নিয়ে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি। রায় পাওয়ার পরবর্তী সময় থেকে যতগুলো ধাপ আমরা পেরিয়েছি প্রত্যেকটি ধাপে আমরা বাধার সম্মুখীন হয়েছি। সরকারের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়েছে। তারা কার পক্ষ নিল? আমার এই মামলার বিবাদী হলেন যে পতিত স্বৈরাচারী সরকার হাসিনার আত্মীয় তাপস, সিসি নুরুল হুদা। তো তাদের পক্ষে এই সরকারের কেন মায়া কান্না হবে? এটা একটা বড় প্রশ্ন জাগে। আদালতের রায়ের বাস্তবায়ন সহ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে আবারও আইনি লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। তারা যখন কিছুই পাচ্ছে না তখন তারা বিভিন্নভাবে কালক্ষেপণ করার চেষ্টা করছে এবং জিনিসটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। প্রয়োজনে আমরা আবার আদালতের দ্বারস্থ হব, আদালতের থেকে আমরা অর্ডার নিয়ে এসে আমরা শপথ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এদিকে ইশরাক হোসেনের মেয়র হিসাবে মেয়াদকাল যাই হোক না কেন তার কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের অন্যতম সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। কোর্টের প্রতি সম্মান করতে হবে। ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, তারা যদি প্রজ্ঞাপন দিয়ে থাকে তার না বুঝে দেওয়া নেই তো, তাহলে হি শুড গো অ্যান্ড সিট। রিমেইনিং পিরিয়ড যেটা আছে সেটার জন্য হবে, অসুবিধা নেই। তাহলে অন্তত আইনের শাসন হলো এটা, এখানে কোনো গরিমসির কোনো অবকাশ নেই। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। হাজারো সাধারণ মানুষের রক্ত হাতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। গাজীপুরে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় রোববার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়। হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয় তারা। এদিকে রাতে হামলায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ। AHML এর প্রতিবেদন। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। রোববার রাত 10টায় রাজধানীর বাংলা মোটরের দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতারা।
বলেন, আওয়ামী লীগ গণহত্যা ও স্বৈরশাসনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের বিচার না হওয়ায় প্রতিনিয়ত এই ধরনের হামলার ঘটনা ঘটছে। এ সময় তারা জানায়, অন্তর্বর্তী সরকার যদি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে তারা যেন ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন। আমরা দেখতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহ তিনি আহত হওয়া অবস্থাতেও কোনো পুলিশ প্রোটেকশন পাননি। পরবর্তীতে যখন জনরোষ ফুঁসে উঠেছে তখন কিন্তু পুলিশ সেখানে এসেছে। আমরা প্রশ্ন করতে চাই, এত দীর্ঘ সময় যেখানে হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হয়েছে এবং তার পিছু কয়েকটি বাইক ছিল যারা হাসনাত আব্দুল্লাহকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেননি, কেন তাকে প্রোটেকশন দেননি? যেখানে হাসনাত আব্দুল্লাহ একটি আলোচিত নাম দেশের রাজনীতিতে, তার নিরাপত্তার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? এ সময় তারা বলেন, যাদের হাতে হাজারো সাধারণ মানুষের রক্ত, তাদের রাজনীতি করার অধিকার নেই। দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচারের দাবি জানায় এনসিপি। আগামী 24 ঘন্টার মধ্যে হাসনাতের উপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। আগে আওয়ামী লীগের প্রত্যেকটা খুনির বিচার হবে, শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখব, তারপরে নির্বাচন হবে। বাংলাদেশের জনগণ বিপ্লবীরা আবার একদিন 1 ঘন্টা মনোযোগ দিয়ে আওয়ামী লীগকে ধোলাই করলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে এবং সন্ত্রাসীরা নাই হয়ে যাবে। আমরা মনে করি একদিন ওদেরকে ধোলাই করার মতো সক্ষমতা আমাদের আছে। এই হামলা যে প্রতিনিয়ত হচ্ছে, এর মূল কারণ হচ্ছে যে আপনি গোড়া থেকে যে প্রতিনিয়ত এই কালচারটা হয়ে যাচ্ছে সেটার বিচার করতেছেন না। সেই বিচারটা যদি প্রতিনিয়ত হয়ে যেত তাহলে এখন এই জুলাই বিপ্লবের পরাশক্তি যারা আছে তারা এই সাহস পেত না যে এই জুলাই বিপ্লবের যারা শক্তি তাদের উপর হামলা করার জন্য। রোববার সন্ধ্যায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় গাড়ির গ্লাস ভেঙে গেলে হাসনাতের কোণের কয়েক জায়গায় কেটে যায়। দ্রুততম সময়ে ওই স্থান ত্যাগ করে তার গাড়িবহর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে সেখান থেকে ঢাকা চলে আসেন হাসনাত। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ভারত তিস্তা ফারাক্কার পানি নয়, বন্ধ করেছে আরও 54টি অভিন্ন নদীর পানি। এমন তথ্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, হাসিনার মতো চাটুকার সরকার থাকায় এতদিন এই পানির ন্যায্য হিস্সা আদায় করা যায়নি। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারতকে পানি দিতে বাধ্য করা হবে। বিকেলে রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শামীম হোসেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রোববার রংপুরে গণপদযাত্রায় অংশ নেন তিস্তা অববাহিকার 5 জেলার মানুষ। সকাল থেকে নগরীর শাপলা চত্বরে আসেন তারা। পরে বিকেলে পদযাত্রা শাপলা চত্বর থেকে শুরু হয়ে নহরের জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এই সময় তিস্তা অববাহিকা মরুভূমি হওয়ার আগেই পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবি তোলেন তারা। তিস্তার যে ন্যায্য পানির হিস্সা এটা আমরা পাচ্ছি না, এর জন্যই আমাদের আজকের সমাবেশ। নদীর যে আইন আছে সেই আইন অনুযায়ী আমাদের যে ন্যায্য যে পানি সেটি আমরা চাই, এটি আমাদের দাবি। বিকেলে গণপদযাত্রায় অংশ নেন বিএনপির 2 শীর্ষ নেতা মির্জা আব্বাস ও শামসুজ্জামান দুদু। এ সময় দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারত অনিবার্যভাবেই পানি দিতে বাধ্য হবে। আমি তো দেখছি খুব অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে তিস্তায় পানি দিয়ে বাপ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের ভারতের থেকে অনেক কিছু পাওনা আছে, পোর্ট ট্রানজিট আছে, প্রয়োজনে হিসাব কিতাব করা হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। আমাদের কাছে কি ভারতের কোনো দেনা পাওনা নাই? অনেক অনেক কিন্তু আছে, ভুলে যাবেন না, অনেক কিছু আছে। আমাদের কাছে ট্রানজিট আছে আপনাদের, আমাদের কাছে আমাদের পোর্ট আছে। একমাত্র সারা বিশ্বে ভারত পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। এই সময় পানির ন্যায্য হিস্সা আদায়ের কথাও বলেন তিনি। একমাত্র সারা বিশ্বের এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে।
আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে বিচ্ছিন্নভাবে ভাঙন রোধের নামে সরকারি অর্থ লুটপাটের অভিযোগ তোলেন আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। কিছু কর্মচারী রয়েছে, তারা এই ধরনের ছোট ছোট টেন্ডার দিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা করে। এটি জনগণের টাকা অপচয় হয়। এ ব্যাপারটা আমি বারবার বলেছি। পানির ন্যায্য হিস্যার দাবিতে 2 মাস আগেই তিস্তার 115 কিলোমিটার অববাহিকায় 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বাগেরহাট শহরের হরিখানা এলাকায় ড্রেন নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয়রা। এছাড়াও বিশেষ সুবিধার বিনিময়ে জোবাইর নামে এক ব্যক্তির দোকানের সামনে থেকে ড্রেন নির্মাণ শুরু করা থেকে শুরু করে ড্রেনের কোনো অংশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখা এবং নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী অজিউর রহমান এবং প্রজেক্টের দায়িত্বে থাকা রেজাউল হক রিজভী কিছুই বলতে পারেননি। এসএস সোহানের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় ইম্পর্টেন্ট আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে ড্রেন নির্মাণ শুরু করেছে পৌরসভা, যার দৈর্ঘ্য 415 মিটার এবং প্রস্থ 1.4 মিটার। নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,10,68,000 টাকা। এরই মধ্যে ড্রেনটির বেশ কিছু অংশ দৃশ্যমানও হয়েছে। তবে এই ড্রেন নিয়ে স্থানীয়দের রয়েছে বিস্তর অভিযোগ। যেমন মল্লিকবাড়ির মোড় থেকে ড্রেন শুরু হওয়ার কথা থাকলেও প্রকৌশলী ও ঠিকাদার কোনো এক বিশেষ সুবিধার বিনিময়ে জোবাইর নামে এক ব্যক্তির দোকানের সামনে থেকে ড্রেন নির্মাণ শুরু করেছেন। তবে ড্রেনের কোনো অংশেই নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। ফলে জলাবদ্ধতা নিরসনে এই ড্রেন কোনো কাজেই আসবে না বলছে স্থানীয়রা। মল্লিকবাড়ির মোড়ের থেকে কাজটা শুরু না করে ওই কৃষ্ণনগরের মাথায় ওই জোবাইরের দোকানের মাথায় যেখানে উঁচু জায়গা ওইখানে নিয়ে গেছে। আর যেখানে আমরা পানিতে ডুবে থাকি এখানে আমাদের আর ড্রেন হচ্ছে না, এই মাথার কাজ কাটে ওই মাথায় নিয়ে গেছে। আমাদের এই জায়গা পানি নিষ্কাশন হবে না, আমরা ডুবে মরব, আমরা এই ঘর বাড়ি সব ডুবে যাবে। অভিযোগ রয়েছে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারেও। সিলেকশন বালি দেওয়ার কথা, সিলেকশন বালি না দিয়ে লোকাল বালি দিয়ে কাজ সেরে যাচ্ছে। অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের বিষয়ে জানতে চাইলে বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী অজিউর রহমান এবং প্রজেক্টের দায়িত্বে থাকা রেজাউল হক রিজভী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। শুধু নির্মাণাধীন এই ড্রেনটি নয়, বাগেরহাট পৌরসভার জলাবদ্ধতা নিরসনে গেল কয়েক বছরে নির্মাণ করা বেশিরভাগ ড্রেনই অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে বলে জানায় স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভরাটার দখলে বিলীন হওয়ার পথে একসময়ের খরস্রোতা মৌলভীবাজারের বরাক নদী 2018 সালে অপরিকল্পিত খনন কার্যক্রমে টাকার অপচয় হলেও প্রাণ ফেরেনি নদীটিতে, বরং শুষ্ক মৌসুমে নিম্নাঞ্চলের মানুষের জন্য এটি রূপ নেয় ময়লার ভাগাড়ে আর বর্ষার জলাবদ্ধতায় গলার কাঁটায়। সহকর্মী সালেহ এলাহি কুটির তথ্য, ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের খলিলপুর ও মনোমুখ ইউনিয়নের সীমানা ঘেঁষে প্রবাহিত বরাক নদী। সময়ের বিবর্তনে নদীটি এখন প্রভাবশালীদের দখলে। নদীর দুপারের সুবিধাবাদী মহল কৌশলে প্রথমে ময়লা আবর্জনা ফেলে, পরে গড়ে তোলে বিভিন্ন স্থাপনা। যে অংশে পানি আছে সেটুকুও ঢেকে গেছে কচুরিপানায়। নাব্য হারিয়ে এটি এখন পরিণত হয়েছে মরাখালে। গতি প্রকৃতি ও নিজস্বতা হারিয়ে নদীটি নীরব কান্নায় নিমগ্ন। বরাক নদীর স্রোতধারা সচল রাখার লক্ষ্যে 2018 সালে 1,30 লাখ টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড সদর উপজেলার 8 কিলোমিটার অংশ খননের উদ্যোগ নেয়। কিন্তু নদীটির করুণ অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বর্ষায় সামান্য বৃষ্টি হলেই চাঁদপুর, কাটারায়, আলাপুর, মুকিমপুর সহ বিভিন্ন গ্রামের মানুষ মুখোমুখি হয় জলাবদ্ধতা সংকটে। যেভাবে বরাদ্দ হয়েছে ঠিক এর শিকিবাগও কাজ হয়েছে না, আসার কোনো কাজ হয়েছে না। যে পয়সা ব্যয় হয়েছে এই পয়সা মানে কোনো ফায়দা জনগণে পাইতেছে না। বরাট হয়ে গেছে, অনেক সময় সরকার নামে মাত্র খনন করছে,
কোনো কাজে আসে নাই, এখন তো বাড়িঘর হয়ে গেছে। আগে খুব গভীর আছিল, বড় আছিল এই বরাক নদীটা, মানুষের দুইকে অব্যায় দিয়ে পানি তুলিয়া ক্ষেত কৃষ্টি খামার করছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দখলমুক্ত করে বরাক নদীর অংশ খনন করা হলে আবারও গতি ফিরে পাবে নদীটি। দখল আছে, এই বিষয়টা পুরোটাকে অ্যাড্রেস করে এটাকে পুরোটাই আবার একদম পুরো উচ্চ থেকে পজিত পর্যন্ত পুরোটা খনন করা প্রয়োজন। বরাক নদীর অস্তিত্ব সংকট নিরসনে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোলায় বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে ফের অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিকরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, কি কি দাবি নিয়ে পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে এবং যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন আমাদের জানাবেন। বুবলি, গতকালকেই আমরা দেখেছি যে সিএনজি শ্রমিক এবং বাস শ্রমিকদের মধ্যে যে দ্বন্দ্বের ঘটনার পর থেকেই কিন্তু ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের কিন্তু বাস চলাচল বন্ধ রেখেছে। আসলে বাস শ্রমিকরা দাবি তুলেছে যে আসলে যে সিএনজি গুলো চলাচল করছে সেগুলো অবৈধভাবে চলাচল করছে এবং অবৈধভাবে যাত্রী ওঠানামা করছে, এদের কারণে বাস চলাচল অনেকটাই বিঘ্ন হচ্ছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। এবং গতকালকে দেখেছি যাত্রী ওঠানামার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং তাদের দাবি যে মহাসড়কে এই যে সিএনজি সহ 3 হুইলারগুলোকে উচ্ছেদ করতে হবে, চলাচল বন্ধ রাখার দাবি কিন্তু তারা তুলেছে এবং গতকালকে সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে। এবং আজকে সকাল থেকেও আমরা যেমনটি দেখেছি যে এখনো বাস চলাচল বন্ধ রয়েছে এবং যে রয়েছে যারা যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে আসা যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু সকালে এসে যখন দেখতে পেলেন যে বাস চলাচল করছে না, তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন। তবে তারা বিকল্প উপায়ে কিন্তু যাতায়াতের চেষ্টাও করছেন, তবে সেক্ষেত্রে তাদের অতিরিক্ত সময় এবং অতিরিক্ত টাকাও কিন্তু তাদের ব্যয় করতে হচ্ছে, এমনটি আমরা কিন্তু আসলে জেনেছি। এবং আমরা বাস শ্রমিক ইউনিয়নের যারা রয়েছেন আন্দোলনকারী তাদের সাথেও আমরা কিন্তু কথা বলেছি। তারা বলেছেন যে আসলে এই ঘটনা সুষ্ঠু বিচার না পর্যন্ত তারা কিন্তু এই ধর্মঘট চালিয়ে যাবেন এবং তারা ফিরবেন না, এমনটি বলেছেন। এবং আমরা দেখেছি আজকে সকাল থেকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছে, তিনি বলছিলেন যে পরিস্থিতি শান্ত রাখতে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখেছেন। এবং ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল থেকে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে আসলে কোনো বাস কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেয়নি এবং একই সাথে আমরা দূরপাল্লা রুটের যে বাসগুলো চলাচল করছে সেগুলো কিন্তু আমরা চলাচল করতে দেখিনি। তো আসলে এই চলাচল বন্ধ থাকার কারণে যে একের পর এক যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের এই দ্বন্দ্ব আসলে এই নিয়ে বেশ কয়েকবার সংঘটিত হয়েছে এবং এই দ্বন্দ্বের কারণে তাদের বারবারই ভোগান্তির মধ্যে তাদের পড়তে হচ্ছেন। এবং তারা বলছিলেন যে প্রশাসন আসলে এই বিষয়টি যদি নজরদারি রাখে সেক্ষেত্রে তাদের ভোগান্তি কিছুটা লাঘব হবে, এমনটি কিন্তু যাত্রীরা আমাদেরকে বলছিলেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের যে দ্বন্দ্বের ফলে যে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বুবলি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। কথা ছিল স্বপ্নের দেশ ইতালি গিয়ে পরিবারে ফেরাবেন সচ্ছলতা, কিন্তু দালালের খপ্পরে পড়ে যেতে হয় রাশিয়ায়। অবশেষে সেখানে গিয়ে যুদ্ধে অংশ নিয়ে মারা গেল নরসিংদীর শিবপুর উপজেলার হাবিবুল্লাহ ভুইয়া নামে এক তরুণ। তার এক সহযোদ্ধা মুঠোফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরিবারকে। মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী আকরাম হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন।
নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া গ্রামের বাসিন্দা আবু সিদ্দিক ভুইয়া ও মানসুরা বেগমের ছেলে হাবিবুল্লাহ এইচএসসির গণ্ডি পার হওয়ার পরেই স্বপ্ন জাগে ইউরোপ যাওয়ার। পরে পাশের ব্রাহ্মণদী গ্রামের ফারুকের সঙ্গে 15 লাখ টাকার বিনিময়ে তাকে ইতালি নিয়ে যাওয়ার কথা হয়। পরে 2024 সালের ডিসেম্বরে দালাল ফারুকের মাধ্যমে ঢাকার শফিক নামে আরেক দালাল হাবিবুল্লাহকে ওমরা ভিসায় সৌদি আরব নিয়ে যান। আসসালামু আলাইকুম। সেখানে 2 মাস অবস্থান করিয়ে তুরস্ক হয়ে রাশিয়ায় নিয়ে তাকে 20 লাখ টাকায় সুলতান নামে আরেক দালালের কাছে বিক্রি করে দেন। পরে সুলতান রাশিয়ান ভাষায় লেখা এক চুক্তিপত্রে তাকে স্বাক্ষর করিয়ে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য ট্রেনিং প্রদান করে। গেল 27 মার্চ রাশিয়ান বাহিনীর 45 জন সদস্যের সঙ্গে ইউক্রেনের একটি যুদ্ধে অংশ নেন তিনি। পরে ইউক্রেনীয় বাহিনীর অতর্কিত হামলায় মারা যান হাবিবুল্লাহ। তুর্কি নেওয়ার পরে ওইখান থেকে রাশিয়া ঢুকাইছে, রাশিয়াতে ঢুকানোর পর ওইখানে নাকি ওরা অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পরে বলতেছে দালালে বলার পরে ওইখানে রাশিয়ার আর্মিতে একটা রাশিয়ান ভাষায় রাশিয়ান ল্যাঙ্গুয়েজ একটা পেপার ছিল, ওইটাতে কন্ট্রাক্ট পেপার ছিল 1 বছরের, ওইটাতে সিগনেচার করাই ফেলছে। মানে ওরা এই ভাষা বুঝে নাই। ছেলের মৃত্যু সংবাদে আর্তনাদ করছেন বাবা মা। আদরের সন্তানের এই নির্মম পরিণতি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা দায়ী দালালদের বিচারের আওতায় আনতে ও সরকারের কাছে ছেলের মরদেহ ফিরিয়ে আনার দাবি জানান। সবকিছু শফিকের সল্লাপাল্লা পাইয়া এবং শফিকে আমাদেরকে আমার লগে দেখা না করাইয়া মানি এই শফিকের পরামর্শ না হওয়া আমার ছেলেরাকে নিয়ে বিক্রি করছে। দালালের বিচার চাই আর আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেখ সরকার। জেলা প্রশাসক জানান, পরিবার বিষয়টি জানালে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ যারা এই বিষয়ে কাজ করে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই পরিবারের পক্ষ থেকে তার ডিটেইলস যদি দেওয়া হয় তাহলে পরবর্তীতে আমরা সেই যে এজেন্সির মাধ্যমে গেছিল সেই এজেন্সির বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া থাকে সেটা নেওয়া। দালালদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিল তুলে নিয়ে ময়মনসিংহ নগরীর আকুয়া মডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার। 5 বছরেও ভবন বুঝে না পাওয়ায় ঝুঁকি নিয়ে পাঠদান চলছে পরিত্যক্ত একটি ভবনে। বিল উত্তোলন বিষয়ে দায় না নিলেও ঠিকাদারকে জরিমানা করা হয়েছে বলে জানায় প্রশাসন। ইলিয়াস আহমেদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। 2018 সালে 79 লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহ নগরের আকুয়া মরলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 তলা ভবন নির্মাণের কাজ পায় মেসার্স অয়ন এন্টারপ্রাইজ। 2021 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 70% কাজ শেষ করে প্রায় 74 লাখ টাকা উত্তোলনের পর লাপাত্তা ঠিকাদার গোলাম মুস্তফা। ঠিকাদার কিভাবে কাজ শেষ না করে প্রায় পুরো টাকা উত্তোলন করলেন এ বিষয়ে কিছু জানায়নি প্রশাসন। এদিকে ভবনটি বুঝে না পাওয়ায় ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পরিত্যক্ত 3টি কক্ষে পাঠদান করানো হচ্ছে শিক্ষার্থীদের। বসতে কষ্ট, আমরা খালি এলে কি আমাদের অনেক কষ্ট, আমরা পড়তে পারি না। আমাদের বেঞ্চে 6 জন 5 জন করে বসা হয়। আমরা সরকারি দপ্তরে যোগাযোগ করেছিলাম, তারাও টাল বাহানা করে আজ না কাল আমরা দেখছি বলে দিন আপনার যাচ্ছে। এই জরাজীর্ণ ভবনে খুব ঝুঁকিপূর্ণভাবে আমরা ক্লাস নিচ্ছি। এর থেকে সবচেয়ে বড় কথা আমাদের হচ্ছে ছাত্র সংখ্যা অনেক বেশি, যার কারণে তাদের স্থান সংকুলন হয় না এই জায়গায়। আমাদের যদি বিল্ডিংয়ের কাজটা যথাযথভাবে সম্পন্ন হতো তাহলে আমাদের শিক্ষা কার্যক্রম আরো ভালো হতো। টাকা উত্তোলনের ব্যাপারে দায় না নিলেও প্রশাসন বলছে ঠিকাদার চলে যাওয়ায় আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে। ভবনটির কাজ সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, তবে আমি উদ্যোগ নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। এটা যদি আমাদের জরিমানা আরোপের বিষয়টা কি সেটা দেখতে হবে, এবং যদি এখানে অ্যাকাউন্টস অফিসের কোনো যদি সহযোগিতা প্রয়োজন সেটা মাধ্যমে এটাকে আইন ও বিধি আলোকী করতে হবে। ঝুঁকি এড়াতে দ্রুত ভবন নির্মাণের পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ঠিকাদার ও কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের হাতে নেই পর্যাপ্ত অস্ত্র। এবার এমন দাবি ভারতীয় গণমাধ্যম AANI এর। তথ্য বলছে মাত্র 96 ঘন্টা অর্থাৎ 4 দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে পাকিস্তান। ইউক্রেন ও ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তির ফলে এমন পরিস্থিতির মুখোমুখি দেশটি।
ফলে আদৌ যুদ্ধে জড়ালে ভারতকে কতটা ঘায়েল করতে পারবে পাকিস্তান তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে সেনাদের সতর্ক করেছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান। নাসরিন আক্তারের রিপোর্ট। যুদ্ধে জড়ালে মাত্র 4 দিন টিকে থাকতে পারবে পাকিস্তান। এবার এমন চাঞ্চল্যকর তথ্য ঘুরছে ভারতীয় গণমাধ্যমে। এএনআই এর প্রতিবেদন বলছে মাত্র 96 ঘন্টা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো গোলাবারুদ রয়েছে পাক সেনাবাহিনীর হাতে। এতে দেশটির সামরিক মহলে বিরাজ করছে গভীর উদ্বেগ। সম্প্রতি ইউক্রেনে 155 মিলিমিটার আর্টিলারি শেল পাঠিয়েছে পাকিস্তান। দেশটির অস্ত্র চুক্তি আছে ইসরায়েলের সঙ্গেও। এই দুই দেশের সঙ্গে লাভজনক চুক্তির বেড়াজালে জড়িয়ে নিজস্ব কৌশলগত অস্ত্র মজুত হারিয়েছে পাকিস্তান। আশঙ্কাজনকভাবে কমেছে শক্তিশালী M109 উইটজার ও BM21 রকেট সিস্টেমের মজুতও। প্রতিবেদন বলছে পাকিস্তানের গোলাবারুদ উৎপাদনকারী প্রতিষ্ঠান পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরি POF পুরনো অবকাঠামো ও সীমিত উৎপাদন ক্ষমতার কারণে চাহিদা মোতাবেক অস্ত্র উৎপাদন করতে পারছে না। ফলে দেশের অভ্যন্তরীণ অস্ত্রের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে সেনাবাহিনী। এর মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে অন্য দেশে অস্ত্র বিক্রির মতো হঠকারী সিদ্ধান্ত। এএনআই এর প্রতিবেদনে পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিরক্ষা বিশ্লেষকের দাবি স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভের তারা দীর্ঘমেয়াদী কৌশলগত ক্ষত তৈরি করেছে দেশটির জন্য। এর আগে পাকিস্তানের যুদ্ধাস্ত্রের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক করেছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। অকপট স্বীকারোক্তি ভারতকে মোকাবিলা করার জন্য পর্যাপ্ত অর্থনৈতিক ও লজিস্টিক সক্ষমতা নেই পাক সেনাবাহিনীর। 2025-26 অর্থ বছরের প্রতিরক্ষা বাজেটেও ভারতের সঙ্গে বিপুল ব্যবধানে পিছিয়ে পাকিস্তান। ফলে ভারতের সঙ্গে বাগযুদ্ধে সমানে থাকতে পারলেও এত সব সীমাবদ্ধতার ভেতর রণক্ষেত্রে ভারতকে কতটা ঘায়েল করতে পারবে পাক সেনারা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনার পারদ তুঙ্গে। যুদ্ধের শঙ্কা প্রকট হওয়ায় ভারতীয় সীমান্তের কাছে থাকা পাকিস্তানের গ্রামগুলোর বাসিন্দাদের মাঝে বাড়ছে অস্থিরতা। অন্যদিকে চলমান সংঘাতময় পরিস্থিতিতে মোটেও ভীত নন বলে জানিয়েছেন পাকিস্তান সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রামবাসী। এই আবহে ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন তারা। রায়হান কবির শুভ্র রিপোর্ট। অত্যাধুনিক মারণাস্ত্রের মহড়া চালিয়ে একে অপরকে যুদ্ধ সক্ষমতার জানান দিচ্ছে ভারত পাকিস্তান। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনায় পরাশক্তিধর দুই দেশের মধ্যে তীব্র হচ্ছে যুদ্ধের শঙ্কা। বেশ কয়েকদিন ধরে উভয় পক্ষের সেনাদের মধ্যেও চলছে গুলি বিনিময়। এ অবস্থায় বড় ধরনের সংঘাতের আশঙ্কায় ভারত পাকিস্তান সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে বাড়ছে অস্থিরতা। বাড়ি থেকে মাত্র 300 গজ দূরে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার বাস্তব চিত্রের কথা তুলে ধরেছেন রাজস্থানের ভারত পাকিস্তান সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। তবে দুই দেশের সরকার যদি শেষ পর্যন্ত যুদ্ধে জড়ায় তাহলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ অঞ্চলটির মানুষ। যুদ্ধ নিয়ে মোটেও ভীত নন বলেও জানান তারা। যদি যুদ্ধ হয় তাহলে আমরা ভারতীয় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটব এবং তাদের পথ দেখাবো। সেনাদের খাদ্য, পানীয় এবং প্রয়োজনীয় সবকিছু দিয়ে সাহায্য করব। আমরা ভীত নই। পর্যটকদের উপর আক্রমণ করা খুবই অন্যায় ছিল। ভারতের জন্য পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেবে। যদি এখানে সহিংসতা ছড়িয়ে পড়ে তাহলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দৃঢ়ভাবে লড়াই করব আমরা। পেহেলগাম ইস্যুতে কোনো তথ্য প্রমাণ ছাড়াই দোষারোপ করে ভারত উত্তেজনার সূত্রপাত করছে বলে অভিযোগ পাকিস্তানের। দেশটি আগ বাড়িয়ে যুদ্ধ জড়াতে চায় না, তবে নয়াদিল্লি শুরু করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। তাই চি চীনের সবচেয়ে প্রাচীন মার্শাল আর্ট। দেশটির লি লিংহুই নামের তরুণী এই আর্টকে দিয়েছেন আধুনিক রূপ। অনলাইনে ভিডিও প্রকাশ করে সংস্কৃতিকে পৌঁছে দিয়েছেন তরুণ প্রজন্মের কাছে। তাসনিম ফাতেমার রিপোর্ট, জানাচ্ছেন নাসরিন আক্তার।
তাইচি চীনের প্রাচীন মার্শাল আর্ট। মধ্য চীনের হেনান প্রদেশের তরুণী লি লিংহুই এই ঐতিহ্যকে দিয়েছেন নতুন রূপ। ব্যতিক্রমধর্মী ভিডিও ধারণ করে তার আর্টকে পৌঁছে দিয়েছেন তরুণ প্রজন্মের কাছে। 90 দশকে লি ওয়েনজিয়ানের চেনজিয়াগো গ্রামে জন্মগ্রহণ করেন, যা তাইচি এর উদ্ভাবন স্থান। মায়ের হাত ধরে ছোটবেলা থেকেই অনুশীলন করে আসছিলেন মৃদু ও ধীরগতির মার্শাল আর্ট। একসময় মায়ের দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করে শেখেন বেশ কিছু কৌশল। নিজেই এই নতুন কৌশলে মুগ্ধ হন লি। বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক হিসেবে তিনি বুঝতে পারেন তরুণ সমাজের কাছে চীনের প্রাচীন এই সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার গুরুত্ব। সে লক্ষ্যে অনলাইন প্ল্যাটফর্মে তাইচি লিনার নামে শুরু করেন অনুশীলন প্রদান কার্যক্রম। জটিল গতিবিধিগুলো সহজ করার জন্য 13টি ধাপে প্রশিক্ষণ ভিডিও দেন লি। যোগব্যায়াম ও শারীরিক ব্যায়ামের সঙ্গে কৌশলগুলোর সাদৃশ্য রয়েছে। এর অংশ হিসেবে লানসাই ও সিল্ক রিলিং নামের 2 কৌশলকে দিয়েছেন আধুনিক রূপ। আমি যখন ছোট ছিলাম তাইচিকে মৃদু ও কোমল ভাবতাম। আমার মা তাইচির শক্তি সম্পর্কে বুঝিয়েছেন। একটি কৌশল ব্যবহার করে আমাকে 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছিলেন। প্রথমবারের মতো আমি তাইচির শক্তি অনুভব করেছি, যা আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে থাকে। মার্শাল আর্ট তাইচি অলস ও ধীরগতির এমন ধারণা থেকে তরুণ প্রজন্মকে বের করে আনতে শুরু করেন ব্যতিক্রমধর্মী ভিডিও ধারণ। অনলাইনে ফ্যাশনেবল তাইচি নামে প্রকাশ করেন ভিডিও। চীনা সঙ্গীত, প্রাকৃতিক দৃশ্য, নান্দনিকতা ও ঐতিহ্যের মিশ্রণে তৈরি করেন প্রতিযোগিতামূলক ভিডিও। প্রায় 600টির বেশি সৃজনশীল ভিডিও প্রকাশ করে অনুপ্রাণিত করেন দর্শকদের। 90 দশকের পরের প্রজন্মগুলি ইতিমধ্যে আমাদের বিশাল ভক্ত হয়ে উঠেছে। আমি মনে করি এটি আসলে আমাদের সংস্কৃতিকে পুনরায় উজ্জীবিত করবে। লি বর্তমানে তাইচিকে ভিন্ন মাত্রা দিতে অন্যান্য প্রশিক্ষকদের অনলাইন প্রচারে সহযোগিতা করছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।